হ্যালো মাধ্যমিক ওয়ারিয়ার্স, কেমন আছো বন্ধুরা? আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য যে টেক্সটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আওয়ার রানওয়ে কাইট। এই টেক্সটের একটা ওয়ান শর্ট ক্লাস। আশা করছি এই ক্লাসটা করার পর এই টেক্সট রিলেটেড তো কোনো ডাউট থাকবেই না, কোনো ডাউট থাকবে না, একদম শিওর। অ্যাট দ্য সেম টাইম এই টেক্সট থেকে যে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদের প্রিপেয়ার করতে হবে সেটাও আমি আলোচনা করেছি। তো চলো শুরু করে দিচ্ছি আজকের যে ক্লাস, আওয়ার রানওয়ে কাইট ওয়ান শর্ট ক্লাস। দেখো আমি প্রথমেই টেক্সটে চলে যাচ্ছি, আমরা ডিটেল অ্যানালিসিস করবো টেক্সটের। টেক্সট শুরু হচ্ছে ইউনিট ওয়ানে। Of course there was nobody for us to play with on the big half moon. বিগ হাফ মুন নামক যে দ্বীপে রাইটার অর্থাৎ ন্যারেটর বসবাস করত বা থাকতেন, সেখানে তাদের সঙ্গে খেলা করার কেউ ছিলেন না। We just had to make the most of each other and we did. আমরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকতাম এবং আমরা আমাদের যে আনন্দ সেটা নিজেদের মধ্য থেকেই খুঁজে নিতাম। We live on the big half moon island. আমরা কোথায় বসবাস করতাম? On the big half moon island. আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বসবাস করতাম। এবার দেখি ন্যারেটারের সঙ্গে কে কে থাকতো। তাহলে বিগ হাফ মুন, এইটা তোমাদের মনে রাখতে হবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। We are, now this is also very important question. Who are we? We are father, Baba, Claude and I, Aunt Esther, Mimi এবং ডিক। তাহলে আমরা কে কে? আমরা হচ্ছে বাবা, ক্লড, ভাই ক্লড অ্যান্ড আন্ট এস্থর এবং তার দুই সন্তান মিমি এবং ডিক। It used to be only father and Claude and I. এক সময় এই দ্বীপে আমি অর্থাৎ ন্যারেটর, বাবা মানে ন্যারেটরের বাবা এবং ক্লড এই তিনজনই বসবাস করতাম, ন্যারেটর বলছে। It is all on account of the kite that there are more of us. এবং এটা একটা ঘুড়ির জন্য যে আমরা আমাদের পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের সঙ্গে আমরা মিলিত হয়েছি বা আমাদের পরিবারের যে সদস্য সংখ্যা সেটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই গল্পতে আমরা দেখব যে কিভাবে এই ঘটনাটা ঘটেছিল, যে তারা অর্থাৎ ন্যারেটর তার পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের সঙ্গে মিলিত হয়েছিল বা এই পুনর্মিলনে ঘুড়িটা কিভাবে সাহায্য করেছিল, এটাই মূল বিষয়। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই বিষয়টাই এই গল্পে আমি বলতে চলেছি, যে কিভাবে এই ঘুড়ি আমাদের সাহায্য করেছিল পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের আবার পুনর্মিলনে। Father is the keeper of Big Half Moon. Then what is the profession of father? বিগ হাফ মুন নামক দ্বীপের লাইট হাউসের রক্ষণাবেক্ষণের কাজ করতেন কে? ন্যারেটরের বাবা। তাহলে এটা একটা শর্ট কোয়েশ্চেন, তোমাদের কাজে লাগবে। I am 11 years old and what is the age of the narrator? 11 years and Claude is 12 এবং ক্লডের বয়স কত? ক্লডের বয়স হচ্ছে 12, অর্থাৎ এক বছরের বড় ন্যারেটরের থেকে। In winter when the harbor is frozen over. শীতকালে যখন হারবার অর্থাৎ পোতাশ্রয় বরফ জমে যেত, we all move over to the mainland. তাহলে যখন হারবারে যখন পোতাশ্রয় যখন বরফ জমে যেত তখন কিন্তু আমরা কোথায় চলে যেতাম না? আবার মেনল্যান্ডে চলে যেতাম। শীতকালের সময় আমরা কিন্তু এই মেনল্যান্ডে চলে আসতাম হারবার থেকে, এই হারবার থেকে মেনল্যান্ডে চলে আসতাম শীতকালে। বেশ। As soon as spring comes back we all sail to our own dear island. আবার যখন বসন্ত আসতো তখন আমরা আবার আমাদের এই প্রিয় আইল্যান্ডে অর্থাৎ দ্বীপে ফিরে আসতাম। কি দ্বীপে? বিগ হাফ মুন দ্বীপে। আমরা আগেই জেনেছি এই বিগ হাফ মুন দ্বীপে আবার ফিরে আসতো। The funny part used to be that people always pitied us. এবার দেখো এইটাও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যে মজার বিষয় হলো এই মেনল্যান্ডের লোকেরা আমাদের প্রতি খুব করুণা করত বা করুণার দৃষ্টিতে দেখতো। কেন না? when the time came for us to return, যখন আমাদের ওই মেনল্যান্ড থেকে আবার যখন ফিরে আসার সময় আসতো তখন আমাদের প্রতি খুব করুণার চোখে দেখতো। they said we must be so lonesome over here.
They said we must be so lonesome over there. তারা বলতো আমরা অবশ্যই ওই দ্বীপে খুব একা একই বসবাস করতাম বা খুব একান্তে এবং নির্জন ভাবে থাকতাম। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের ওই দ্বীপে আমাদের সঙ্গে খেলা করার কেউ ছিল না। তো এইভাবে তারা আমাদের কিন্তু করুণার চোখে দেখতো। বেশ, অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। এরপরে ডাইরেক্টর বলছেন যে হ্যাঁ, সত্যি আমি এবং ক্লড দুজনেই চাইতাম যে যদি আমাদের সঙ্গে খেলা করার কেউ থাকতো ওই আইল্যান্ডে। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। তারপরে ডাইরেক্টর বলছেন যে অবশ্যই আমরা যখন মেনল্যান্ডে যেতাম শীতকালে, পোতাশ্রয়ে যখন বরফ জমে যেত, আমরা কিন্তু ওই মেনল্যান্ডের ছেলেদের সঙ্গে ঝগড়া করতাম। দ্যাট মিনস দে ইউজ টু এনজয় দ্যাট টাইম মোস্ট। তারা ওই সময়টা তাদের কাছে খুব প্রেশিয়াস এবং ভ্যালুয়েবল ছিল এবং তারা খুব এনজয় করত। So it was perhaps just as well that there were none of them on the big half moon. যেহেতু এই বিগ হাফ মুন আইল্যান্ডে আমাদের সঙ্গে খেলা করার কেউ ছিল না, সেই জন্য এই মেনল্যান্ডে আমরা যখন সময় কাটাতাম আমরা খুব এনজয় করতাম। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল। আমি এবং ক্লড কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। টু বি শিওর, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশন এক্সেপ্ট আস। এবং এটাও সুনিশ্চিত করে বলা যায় যে বাবার আমরা দুজন ছাড়া সেই অর্থে আর কোনো সম্পর্ক ছিল না। এই বিষয়টাই আমাদেরকে খুব তাড়িত করত। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি। এই বিষয়টা আমরা খুব ভাবতাম এবং চিন্তা করতাম যে কেন, কি কারণ যে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। Everybody on the mainland had relation. Very important line from exam point of view. Everybody on the mainland had relation. যে মেনল্যান্ডে অর্থাৎ মূল ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে। ওয়াই হ্যাডন্ট উই? তাদের যে শিশুসুলভ মনে এই প্রশ্নটা জাগতো যে আমাদের কেন আত্মীয় স্বজন নেই। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এটার কি কারণ যে আমরা একটা দ্বীপে বসবাস করতাম এই জন্যে, না অন্য কোনো কারণ আছে? দেখা যাক। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল, আন্ট অ্যান্ড সাম কাজিন। ন্যারেটর বলছেন যে সত্যি এই বিষয়টা কতটাই আনন্দদায়ক হতো যদি আমাদের কাজিন থাকতো, যদি আমাদের আন্ট থাকতো, ব্যাপারটা আমাদের খুবই ভালো লাগতো। ওয়ান্স উই আস্ক ফাদার অ্যাবাউট ইট। এবং একদিন এই বিষয়টাই আমরা বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল। তিনি কিন্তু আমাদের এই প্রশ্ন শুনে খুবই দুঃখ পেয়েছিলেন। দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। এবং আমাদের মনে হয়েছিল যে আমাদের এই প্রশ্নটা না জিজ্ঞেস করলেই বরঞ্চ ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট। এবং তিনি বলেছিলেন যে এটা তার ভুল, মানে এটা তারই দোষ। তাদের যে কোনো সম্পর্ক নেই বা কোনো আত্মীয় স্বজন নেই, এটার জন্য তার বাবা দায়ী। বাবা এই কথা বলেছিলেন। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেড। বাবা যে ওই দিন কি বোঝাতে চেয়েছিলেন বা কি মানে করতে চেয়েছিলেন, সেই সময় ব্যাপারটা আমাদের কিন্তু বোধগম্য হয়নি। দেখা যাক ইউনিট 2 তে আমরা দেখব ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন। এখানে আমরা বিগ হাফ মুনের যে বিউটি, যে একটা ন্যাচারাল বিউটি বা প্রাকৃতিক সৌন্দর্য, সেটা আমরা দেখব। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন। লাভলি মানে ব্যাপারটা তোমরা জানো যে সামথিং দ্যাট ইজ ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড ভেরি ডিয়ার টু ওয়ানস হার্ট। হৃদয়ের খুব কাছে কোনো কিছু। when it is fine the harbor is blue and calm. যখন আবহাওয়া পরিষ্কার থাকে তখন এই হারবারের একটা সৌন্দর্য, একটা অপরূপ সৌন্দর্য। এটা পুরো পরিষ্কার নীল জল এবং জল খুব ঠান্ডা থাকে, কোনো ঢেউ থাকে না প্রত্যাশয়। লিটল উইন্ড অ্যান্ড রিপলস। এবং হালকা মৃদুমন্দ বাতাস এবং একটা জলের একটা যে হালকা শব্দ, সেটা শোনা যেত। এভরি সামার উই হ্যাড সাম হবি। এবার ন্যারেটর বলছেন যে প্রত্যেকটা গ্রীষ্মের সময় আমাদের কিছু না কিছু হবি থাকতো, পাস টাইম থাকতো। দ্য লাস্ট সামার
বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। এটাও তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই পোর্শনটাও খুব ইম্পর্টেন্ট, যে গত গ্রীষ্মে মিমি এবং ডিক আসার আগে আমাদের যে ভাই বোন, খুড়তুতো ভাই বোন মিমি এবং ডিক, তারা আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, এবং আমরা ঘুড়ি তৈরি করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম। ক্রেজি মানে ওয়াইল্ড, মানে someone who is something that is very wild and draws your attention most, something that is very wild, 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 মানে তারা পাগলের মতো হয়ে গেছিল, মানে এতটাই তারা কিনলি ইন্টারেস্টেড ছিল। ঠিক আছে, তো এটাকে আমরা বলতে পারি যে কিনলি ইন্টারেস্টেড, মানে খুব মনোযোগ সহকারে কোনো কিছুর ব্যাপারে যখন ইন্টারেস্টেড থাকে, তো ইন্টারেস্ট দিয়ে করা হয়, সেটা আমরা বোঝাই যে কিনলি ইন্টারেস্টেড। সো ক্রেজি, আ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। এবার প্রশ্ন এখান থেকেও আসতে পারে যে কারা শিখিয়েছিল যে ঘড়ি তৈরি করা? আ বয় অন দ্য মেনল্যান্ড, অর্থাৎ মূল ভূখণ্ডে তারা যখন শীতকালে যেত, সেখানে একটা বালক তাদেরকে শিখিয়েছিল, ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘড়ি তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, এবং যখন আমরা আবার প্রত্যাশ্রয়ে ফিরে এসেছিলাম, আমরা প্রচুর ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লড কি করতো, কিভাবে ঘুড়ি ওড়াতো? তারা দ্বীপের অন্য প্রান্তে ছুটে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেকড ম্যারিনার, এবং আমরা শিপরেকড ম্যারিনার খেলতাম, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং যেমন জাহাজ যেমন ডুবে যায়, যেমন নাবিকদের দিক নির্দেশ করার জন্য, যেন সিগন্যাল দেওয়ার জন্য যেরকম পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা কিন্তু ঘুড়িটাকে সেই রকম ভাবেই খেলতাম। ঠিক আছে, উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ, আমাদের একটা ঘুড়ি ছিল, এটা খুবই প্রিয় ঘুড়ি, দ্যাট ওয়াজ বিগ, যেটা হলো খুব বড়, অ্যান্ড কাভার্ড উইথ লাভলি রেড পেপার। এটাও এমসিকিউ কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, যে ঘুড়িটার রং কি ছিল? দ্য লাভলি রেড পেপার, ঘুড়িটা কাভার্ড উইথ লাভলি রেড পেপার, লাল বর্ণের একটা বড় কাগজ দিয়ে ঘুড়িটা মোড়া ছিল। উই পেস্টেড দ্য গোল্ড টেন্সিল স্টার অল ওভার ইট, এবং ছোট ছোট তারা সোনালী বর্ণের এটার উপর আমরা সেঁটে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল, এবং এই ঘড়িটার উপরে লিখে দিয়েছিলাম, কি লিখেছিলাম? ক্লড লিটে অ্যান্ড ফিলিপা লিটে, এবং এই ঘড়িটার উপরে লিখে দিয়েছিলাম ক্লড লিটে এবং ফিলিপা লিটে। বিগ হাফ মুন লাইট হাউস, তাদের অ্যাড্রেসটা এই ঘড়িটার উপরে লিখে দিয়েছিল। বেশ, এবার ঘড়িটা কি হয় দেখবো, বা ঘড়িটাই কিভাবে সাহায্য করছে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ফ্যামিলি মেম্বার গুলোকে আবার রিইউনাইটেড করতে বা পুনর্মিলন করতে। ঠিক আছে, দেখি আমরা। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ওয়াইন্ড। গ্র্যান্ড উইন্ড মিন্স প্রবল বাতাস, ইন্টেন্স। গ্র্যান্ড মিন্স হিয়ার ইন্টেন্স, INTENS, ইন্টেন্স। একদিন ঘুড়ি ওড়ানোর জন্য প্রবল বাতাস ছিল, ফর কাইট ফ্লাইং, and I'm not sure how it happened, but as I bringing the kite, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা বলতে পারি যে চেঞ্জ অফ ইভেন্ট যেটা করেছিল, যে ঘটনা বা গল্পের মোডটাকে চেঞ্জ করে দিয়েছিল, এবং এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ইম্পর্টেন্ট এই লাইন দুটো। অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং, ন্যারেটর যখন ঘড়িটা নিয়ে আসছিল, কোথা থেকে? ফ্রম দ্য হাউস, লাইট হাউস থেকে। আই ট্রিপ মানে জানো তোমরা, হোঁচট খেয়ে পড়ে যাওয়া। অ্যান্ড ফেল ওভার দ্য রকস, কি হয়েছিল না, রক অর্থাৎ যে ছোট ছোট পাথরের যে টুকরো ছিল, সেখানে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল। তার ফলে কি হয়েছিল? অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ মাই এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, এবং আমার কনুইটা পুরো ঘুড়ির মধ্যখান দিয়ে চলে গিয়েছিল। দ্যাট মিনস ঘুড়িটা ছিঁড়ে গিয়েছিল, এবং একটা বড় গর্ত তৈরি হয়েছিল, মেকিং আ বিগ হোল। এবার সমস্যা, ঘুড়ি ওড়ানোর জন্য আদর্শ পরিবেশ, প্রচন্ড বাতাস, কিন্তু ঘুড়িটা গেল ছিঁড়ে বাই চান্স। তাহলে এটাকে ফিক্স করতে হবে, ঠিক করতে হবে। কিভাবে তারা ঠিক করেছিল সেটা দেখবো, এবং সেটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। বাতাস যে ছিল, প্রচন্ড যে দমকা বাতাস ঘুড়ি ওড়ানোর জন্য যেটা আদর্শ,
সেই বাতাসটা পড়ে যাওয়ার আগেই আমাদের কিন্তু ঘড়িটা ঠিক করতে হতো। উই রাশ টু দ্য লাইট হাউস। কিভাবে তারা ঠিক করেছিল? দৌড়ে আমরা গিয়েছিলাম কোথায়? লাইট হাউসে, টু গেট সাম পেপার, কিছু পেপার নিয়ে এসে সেটে দেবো বলে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। লাল বর্ণের ঘড়ি আমি আগেই বলেছি, আমরা দেখেছি আগেই। তাহলে ডাইরেক্টর বলছে যে আমরা জানতাম যে আর লাল বর্ণের পেপার নেই। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। আমাদের হাতের সামনে যেটা এসেছিল আমরা সেটাই নিয়ে এসেছিলাম। কি নিয়ে এসেছিলাম? an old letter, very important from exam point of view, an old letter lying on the bookcase in the sitting room. বসার ঘরে একটা পুরনো চিঠি ছিল যেটা বুক কেসের উপর রাখা ছিল, সেটাকেই আমরা দ্রুত নিয়ে চলে এসেছিলাম। উই প্যাচ দ্য কাইট আপ, এবং এটা আমরা জুড়ে দিয়েছিলাম। প্যাচ মানে জুড়ে দেওয়া। আপ উইথ দ্য লেটার, সেই লেটারটা আমরা সেই ঘড়িতে জুড়ে দিয়েছিলাম। আর শীট অন ইচ সাইড, এবং উভয় সাইডে অর্থাৎ দুটো সাইডেই আমরা একটা শীট এঁটে দিয়েছিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই ফায়ার, এবং আগুনে সেঁকে দিয়েছিলাম। এই টোটাল পার্টটা এইখান থেকে এই পর্যন্ত, এই পার্টটাও কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড। এরপরে আমরা ঘুড়িটা ওড়াতে শুরু করলাম এবং ঘুড়ি তত্তর তত্তর করে বাতাসে উঠতে শুরু করলো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। আগে বলা হয়েছে কি উইন্ড ওয়াজ গ্র্যান্ড। এই গ্র্যান্ড এবং গ্লোরিয়াস, দেখো এইখানে এই যে গ্লোরিয়াস দুটোই সমর্থক, সিনোনিম। গ্র্যান্ড মিনস মহান, গ্লোরিয়াস মিনস সামথিং দ্যাট ইজ অলসো গ্র্যান্ড। সুতরাং ঘুড়ি ওড়ানোর জন্য একদম আদর্শ পরিবেশ। ইট সোড, এটা আকাশে উঠতেই থাকলো, উপরে গগনচুম্বী হতে শুরু করলো। অল অ্যাট ওয়ান স্ন্যাপ। এখানে দেখো এই স্ন্যাপ কথাটা একটা শব্দ, ছিঁড়ে যাওয়ার শব্দ। তো এটা একটা অনোম্যাটোপিক ইউজ, অর্থাৎ যেটা ভেরি সাউন্ড সাজেস্ট দ্য সেন্স। অনোম্যাটোপিয়া, স্ন্যাপ। দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। ক্লড বোকার মতো সুতোটা ধরে আছে, আর ঘুড়ি ভাসতে 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 মেনল্যান্ডের দিকে চলে গেল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, অর্থাৎ ঘুড়িটা ভেসে ভেসে মেনল্যান্ডের দিকে চলে গেল। এরপরে যখন মেনল্যান্ডে গেল, এরপরে কি হয়েছিল, কিভাবে এই মেনল্যান্ডের দিকে যাওয়া যে ঘুড়িটা কিভাবে তাদের সদস্যদের, পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের পুনর্মিলনে সাহায্য করেছিল, সেটা আমরা শেষ পার্টে দেখব। আ মান্থ লেটার, এক মাস কেটে গেছে। আ লেটার কেম ফর ফাদার। বাবার কাছে হঠাৎ একদিন এক মাস পরে চিঠি এলো। কি চিঠি? আফটার হি ফিনিশড রিডিং হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠিটা পড়ার পরে বাবার চোখ দিয়ে যেন মনে হচ্ছে জল নামছে, তিনি যেন কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট? বাবা বললেন, তোমরা কি জানতে চাও তোমাদের সেই ছিঁড়ে যাওয়া ঘুড়ি কোথায় পৌঁছেছিল? হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপরে তিনি আমাদের পাশে বসলেন। অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি, এবং পুরো গল্পটা আমাদের বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। এবার বাবা আসল গল্পটা বলছেন, যে কিভাবে পরিবারের বিভিন্ন সদস্য আলাদা হয়ে গেছিল এবং এই ঘড়িটা কিভাবে পুনর্মিলনে সাহায্য করেছিল। তাহলে বাবার একটা ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, এবং ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল এক সময়, এবং ঝগড়ার ফলে তিনি বাড়ি ছেড়ে দিয়েছিলেন, লেফট হোম। ইয়ার্স আফটারওয়ার্ডস, বহু বছর পরে, হি ফেল্ট সরি, তিনি অনুতপ্ত বোধ করেছিলেন এবং তিনি দুঃখ পেয়েছিলেন। when he went back, এই অনুতপ্ত হয়ে যখন তিনি ফিরে গিয়েছিলেন, what happened? He found his brother had died, তার ভাই মারা গিয়েছেন। and he could not find his sister, এবং বোনেরও তিনি সন্ধান পাননি। the letter father had just received, আজকে যখন চিঠিটা পেয়েছেন, was from sister, কার থেকে এই চিঠিটা এসেছিল? the sister, বাবার বোন, আন্ট এস্থারের থেকে এই চিঠিটা এসেছিল। মাদার অফ ডিক অ্যান্ড বেলি,
আন্ট এস্থার হলেন মিমি এবং ডিকের মা। দেখো প্রথমে যখন আমরা টেক্সটটা শুরু করছিলাম তখন কিন্তু আমরা দেখেছি ন্যারেটর বলছেন যে বিগ হাববন দ্বীপে কারা কারা বসবাস করত। দেখো উই, ফাদার, ক্লড, আই, আন্ট এস্থার, মিমি এবং ডিক। তাহলে এখানে কিন্তু অলরেডি আন্ট এস্থার, মিমি এবং ডিক, আন্ট এস্থারের দুই সন্তান, এরা অলরেডি বসবাস করতে শুরু করেছে। এবার কিভাবে তারা এসেছিল বা কিভাবে এই পুনর্মিলন হয়েছিল সেই গল্পটাই কিন্তু আমরা দেখছি বা আমরা পড়ছি, এবং সেটা আমরা শেষে দেখলাম যে the letter helped to reunite the kite helped to reunite the family members who became estranged from each other. She was a widow. আন্ট এস্থার, এবার আন্ট এস্থারের সম্বন্ধে ন্যারেটর বলছেন যে she was a widow, তিনি ছিলেন একজন বিধবা মহিলা, who lived hundreds of miles inland, এবং তিনি মূল ভূখণ্ড থেকে ভেতরে 100 মাইল দূরে বসবাস করতেন। One day when Dick and Minnie were out in the woods, একদিন যখন ডিক এবং মিনি অর্থাৎ আন্ট এস্থারের দুই সন্তান তারা জঙ্গলে গিয়েছিল খেলা করার জন্য, they discovered the kite on the top of a tree, এবং তারা জঙ্গলের মধ্যে একটা গাছের চূড়ায় এই ঘুড়িটাকে দেখেছিল, and carried it home, এবং তারা সেটাকে পেরে বাড়িতে নিয়ে এসেছিল খেলার ছলে। When their mother saw the kite, যখন ডিক এবং মিনির মা অর্থাৎ আন্ট এস্থার এই চিঠিটা দেখলেন, এই ঘুড়িটা দেখলেন রাদার, এবং ঘুড়িতে যখন দেখলেন যে চিঠিটা আঁটা আছে, she turned pale, তিনি নস্টালজিক হয়ে পড়েছিলেন এবং বিবর্ণ হয়ে গিয়েছিলেন। It was the very letter she had once written to her, কারণ এটা হলো সেই চিঠি যেটা একসময় তিনি লিখেছিলেন কাকে, তার ভাইয়ের উদ্দেশ্যে, to her brother. Philippa was her mother's name. ফিলিপা হলো এই আন্ট এস্থারের মায়ের নাম, and Claude was her father, এবং ক্লড হচ্ছে আন্ট এস্থার বাবার নাম। অর্থাৎ অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে যে ন্যারেটরের বাবা এবং আন্ট এস্থার ভাই বোন, এবং তাদের বাবা মা হচ্ছে ফিলিপা মায়ের নাম এবং ক্লড হচ্ছে বাবার নাম। She knew who we must be, অর্থাৎ তিনি তখনই বুঝতে পেরেছিলেন যে আমরা কে হতে পারি, অর্থাৎ কে আমরা হতে পারি। So she sat down and wrote to Big Habbon, and father received the letter. তারপরেই তিনি চিঠি লিখলেন বিগ হাব্বনে, কারণ অ্যাড্রেস ওখানে সাঁটা ছিল ঘড়িতে, অ্যাড্রেস ওরা লিখে দিয়েছিল। and father received her letter, বাবা চিঠি ওনার পেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার, পরের দিন চিঠি পাওয়ার পরের দিন বাবা মূল ভূখণ্ডে গিয়ে আন্ট এস্থার অর্থাৎ পিসিমা এস্থারকে নিয়ে এলেন, তার বোনকে নিয়ে এলেন, অ্যান্ড ডিক এবং বেবি এবং তার দুই সন্তানকে এই আইল্যান্ডে অর্থাৎ বিগ হাম্বন আইল্যান্ডে নিয়ে এসেছিলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, এবং তারপর থেকেই তারা আমাদের সঙ্গে এই বিগ হাম্বন আইল্যান্ডে বসবাস করছে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার, আন্ট এস্থার আমাদের খুব প্রিয়। ডিক অ্যান্ড বেবি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক এবং বেবি খুবই প্রাণোচ্ছল। জলি মিন্স অ্যানিমেটেড, অর্থাৎ ওয়ান হু ইজ ফুল অফ এনার্জি, যে প্রাণোচ্ছল। লাস্ট কমেন্ট, বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, কিন্তু সব থেকে মজার বিষয়, সব থেকে যে প্রিয় ব্যাপারটা, এখন আমাদের রিলেটিভস আছে, আমাদের আত্মীয় পরিজন সবাই একসঙ্গে থাকি, আমাদের এখন সম্পর্ক তৈরি হয়েছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে এই ছিঁড়ে যাওয়া ঘড়ি কিভাবে পরিবারের বিচ্ছিন্ন হয়ে যাওয়া সদস্যদের পুনর্মিলনে সাহায্য করেছিল। তো এখানেই টেক্সটটা শেষ হচ্ছে, যে ডিটেল অ্যানালিসিস পার্টটা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা দেখব যে কোন কোন এরিয়া থেকে তোমাদের মোস্ট প্রবাবল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, সেই সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো আমরা এখন দেখব। তো চলো আমি চলে যাচ্ছি যে সাজেস্টিভ কোয়েশ্চেনে। দেখো এই এরিয়াগুলো তোমাদের কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি টেক্সটের অ্যানালিসিসের সময়। তো এখানে দেখো
কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, এই প্যাটার্নে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। ক্লড এন্ড দি ন্যারেটর উড প্লে, অবশ্যই আমরা দেখেছি। শিপরেকড ম্যারিনার, সিগন্যালিং টু ইচ আদার, এটা আমরা দেখেছি যে তারা এই খেলাটাই খেলতো। শিপরেকড ম্যারিনারের যে যখন বিচ্ছিন্ন হয়ে যাওয়া নাবিকরা তারা কিভাবে সিগন্যাল দেখায় বা তারা একে অপরকে কিভাবে দিক নির্দেশে সাহায্য করে, সেই খেলাটাই তারা খেলতো। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, যখন ঘুড়িটা ছিঁড়ে গেল তখন আমরা কি দেখলাম যে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড, সুতোটা ধরে আছে, এবং হি ওয়াজ লুকিং ভেরি ফুলিশ অ্যান্ড ইন হিজ হ্যান্ড লুকিং ভেরি ফুলিশ, এটাই আমরা দেখলাম, তাকে বোকার মতো দেখাচ্ছিল। তারপরের কোয়েশ্চেন দেখি, দেয়ার রিটার্ন ড্রিউ, কাদের রিটার্ন, যখন প্রত্যাশয় বরফ জমে যেত শীতকালে তারা মেনল্যান্ডে যেত। এবার এই মেনল্যান্ডে যখন যেত, মেনল্যান্ডের লোকেরা তাদের কিরকম অ্যাটিটিউড ছিল, দে উড পিটি ফর দেম অ্যামং দ্য মেনল্যান্ড পিপল, সো their return drew pity for them among the mainland people. So mainland people used to show pity on them. Why? Because they had no relative on the big half moon island. Big half moon island এ তাদের কোনো আত্মীয় স্বজন নেই, সেই জন্য তারা খুব করুণার চোখে দেখতো যে তাদের খেলার সাথী নেই ওখানে। নেক্সট কোয়েশ্চেন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ব্রিফলি। হু আর দ্য নিউ মেম্বার্স অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। দেখো গল্পের শুরুতেই আমরা দেখেছি যে ন্যারেটর বলছেন যে আন্ট এস্থার, মিমি এবং ডিক, এবং ন্যারেটর, তার দাদা এবং ফাদার, এই পাঁচজনে তারা বিগ হাফ মুন আইল্যান্ডে বসবাস করছে, কিন্তু কিভাবে তারা মিলিত হয়েছিল সেইটা আমরা গল্পতে দেখেছি। নেক্সট কোয়েশ্চেন, হু আর দ্য কাজিন অফ দ্য ন্যারেটর। ইজি কোয়েশ্চেন, মিমি এবং ডিক, মিমি এবং ডিক। হু আর মিমি অ্যান্ড ডিক? আন্ট এস্থার চিলড্রেন। তাহলে আমরা চলে যাচ্ছি পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে। দেখো শর্ট কোয়েশ্চেন, হাউ ডিড ন্যারেটর টিয়ার দ্য কাইট। ভেরি ইম্পর্টেন্ট, আমি অলরেডি এই পয়েন্টটা মার্ক করে দিয়েছি। দি ন্যারেটর ট্রিপড, হোঁচট খেয়ে গিয়েছিল, ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের উপর পড়ে গিয়েছিল। হার এলবো ওয়েন্ড ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং তার যে কোনোই সেটা ঘুড়ি মধ্যিখান দিয়ে গিয়ে ছিঁড়ে গিয়েছিল, এবং সেইভাবে একটা বিগ হোল, অর্থাৎ বড় একটা গর্ত তৈরি করেছিল। বোঝা গেছে? নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হাউ ওয়াজ দি কাইট মেন্ডেড। কিভাবে সেই ছিঁড়ে যাওয়া ঘুড়িটা মেরামত করা হয়েছিল বা সারানো হয়েছিল। দ্য কাইট ওয়াজ মেন্ডেড or patched the kite, they patched the kite with an old letter. কি দিয়ে করেছিল? ওল্ড লেটার, পুরনো একটা লেটার। কোথা থেকে নিয়ে এসেছিল? ফ্রম দ্য লাইট হাউস। শিট অন ইচ সাইড, এবং দুদিকে একটা কাগজের টুকরো এটা দিয়েছিল। দেন ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং তারপর সেটা আগুনে শুকিয়েছিল। শুকিয়ে তারা ঘুড়িটা ওড়ার জন্য উপযুক্ত করেছিল। লাস্ট কোয়েশ্চেন, why did Aunt Esther turn pale? কিভাবে আন্ট এস্থার বিবর্ণ হয়ে গেছিল, কি দেখে? seeing the letter stuck on the kite, অর্থাৎ যে ঘুড়িটা মিমি এবং ডিক খেলার ছলে ফরেস্ট থেকে নিয়ে এসছে, সেখানে দেখলো যে একটা লেটার সেটে দেওয়া আছে সেই ঘুড়িতে। ইট ওয়াজ দ্য সেম লেটার, এটা ছিল সেই লেটারটা যেটা দ্যাট শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা ছিল সেই চিঠিটা যেটা উনি একসময় লিখেছিলেন তার ভাইকে। সেই জন্য তিনি ওটা দেখে নস্টালজিক হয়ে গিয়েছিলেন এবং টার্ন পেল, এবং পুরো বিবর্ণ হয়ে গিয়েছিলেন। দ্য নেম ওয়াজ ক্লড অ্যান্ড ফিলিপা ওয়্যার দোজ অফ হার প্যারেন্টস, এবং তার বাবা মার নাম লেখা ছিল সেই ঘুড়িতে, ক্লড এবং ফিলিপা। সেইটা দেখে উনি পুরো বিবর্ণ হয়ে গিয়েছিলেন। তো দেখো এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো আমি তোমাদের ডিসকাস করলাম, এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা যদি করে যাও এবং টেক্সটটা যদি ভালো করে পড়ো খুঁটিয়ে, আশা করছি আর তোমাদের এই টেক্সট রিলেটেড কোনো সমস্যা থাকবে না। তো আশা করছি তোমাদের এই ওয়ান শট ক্লাসটা তোমাদের সেকেন্ড সামেটিভের মোস্ট ইম্পর্টেন্ট পিস যেটা আছে সেটা বুঝতে তোমাদের সাহায্য অবশ্যই করবে। তো এখানেই শেষ করছি আজকের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাস, পরবর্তী ওয়ান শট ভিডিও নিয়ে। খুব শীঘ্রই আমি চেষ্টা করব আপলোড করা। তো স্টে টিউনড, সঙ্গে থেকো। আশা করছি তোমাদের এই ক্লাসটা অবশ্যই ভালো কাটছে।
তো এখানেই শেষ করছি আজকের ক্লাস। টাটা।